ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজকের এপিসোডে থাকছে 3টি ঘটনা, তো তোমরা ঘটনাগুলো মন দিয়ে শোনো। আশা করি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের লাইফে ঘটা কিছু সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে, তাহলে লিখে পাঠাতে পারো বা ভয়েস করে পাঠাতে পারো। পাঠানোর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। তো চলো শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। আজকের ঘটনা পাঠিয়েছে সৈকত। সে লিখছে, আমি সৈকত মাল। আমি কর্মসূত্রে এখন বাইরে থাকি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। আমি তোমার প্রতিটা ভিডিও দেখি। সত্যি তোমার ঘটনা বলার ধরন খুবই অসাধারণ, আর তার সাথে তোমার ভিডিওতে মিউজিক এফেক্ট খুব ভয়ানক করে তোলে ঘটনাগুলোকে। আমি তোমাকে আজ যে ঘটনা পাঠাচ্ছি, এই ঘটনাটা আমি লিখব করেও লেখা হয়ে ওঠেনি। ভেবেছিলাম এই ঘটনাটা সবার বিশ্বাস হবে কিনা, কিন্তু অনেক বাধা পেরিয়ে আজ তোমাকে ঘটনাটা লিখছি। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার বাড়ি নদিয়া। আমি বাইক চালাতে খুব ভালোবাসি। এমনই একদিন বাইক নিয়ে রাস্তা দিয়ে যেতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয় এক লরির সাথে। তখন 2023 সালের এপ্রিল মাস। আমি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলাম এবং বাড়ির সামনাসামনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। টানা 5 দিন আমি কোমায় ছিলাম। এই সময়ের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটে আমার সাথে। সবটাই আমার কাছে একটা স্বপ্নের মতো লেগেছে, তাও তোমাকে লিখে পাঠাচ্ছি। প্রথমেই বলি আমার বাড়ির মা বাবার অভিজ্ঞতার কথা। আমি যখন হাসপাতালে অচৈতন্য অবস্থায় ছিলাম, তখন আমার বাড়িতে থাকা বাবা মা প্রতিদিন রাতে ফ্রিজ খোলার শব্দ এবং কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খোলার শব্দ পেত। আমার অভ্যেস ছিল রাতে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে খাওয়ার, তাই মা প্রথমে গুরুত্ব দেয়নি। কিন্তু পরে একদিন উঠে দেখে রান্নাঘরের টেবিলে একটি গ্লাস ও কোল্ড ড্রিঙ্কসের বোতল পড়ে আছে, অথচ বাড়িতে তখন কেউই নেই। এছাড়াও মা বাবা যখন বাড়িতে থাকতো না, প্রতিবেশীরা অভিযোগ করতেন যে ভেতর থেকে কে যেন দরজা ধাক্কাচ্ছে। এমনকি মা বাড়ি ঢুকে দেখে ড্রেসিং টেবিলের জিনিস তছনছ করা অবস্থায় পড়ে আছে এবং পাউডারের ওপর পায়ের ছাপ দেখা যেত। এবার আসি আমার নিজের অভিজ্ঞতায়। আমি কোমায় থাকাকালীন অনুভব করতাম যে আমি হাসপাতালের বেড থেকে উঠে বাইরে এসেছি। আমি আমার বাবা মাকে কাঁদতে দেখি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি,
কিন্তু তারা কোনো উত্তর দিত না। আমি অনুভব করি যে আমি বাবা মায়ের পিছন পিছন অটোতে করে বাড়ি আসি। বাড়িতে এসে আমি প্রতিদিনের মতো ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস খাই এবং গ্লাসটি টেবিলে রেখে দিই। আমার মনে হয় যে বাবা মা হয়তো আমাকে অবহেলা করছে বা তারা আমার উপর রাগ করে আছে, তাই কেউ কথা বলছে না। রাগের মাথায় আমি মাঝের মধ্যে বাড়ির জিনিসপত্র ছুঁয়ে ফেলে দিতাম। আবার একদিন বালতিও উল্টে দিয়েছি। একদিন দেখি আমি ঘুম থেকে উঠে যে বাবা মা কোথায় যেন গেছে আর বাড়ি বাইরে থেকে তালা দেয়া। আমি দরজা ধাক্কা দিই, কিন্তু কোনো লাভ হয় না। পরে একদিন আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাবা মার পিছন পিছন যাই। দেখি তারা একটা হাসপাতালে ঢুকেছে। আমি সেখানে গিয়ে যা দেখি তা দেখে আমি চমকে উঠি। দেখি আমি হাসপাতালের বেডে নিজেই শুয়ে আছি। এই দৃশ্য দেখে আমি ভয়ে দৌড়ে পালিয়ে আসি এবং মন্দিরের সিঁড়িতে বসে কাঁদতে থাকি। এরপর আমার হঠাৎ ঘুম পায় খুব, আর আমিও ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর বাবা মা পাশে বসে আছে। এরপর আমার সুস্থ হতে প্রায় 4 মাস সময় লেগে যায়। পরে সুস্থ হয়ে বাড়ি এলে আমি আমার অভিজ্ঞতার কথা বলি বাবা মাকে। তখন দেখা যায় মায়ের দেখা অদ্ভুত ঘটনাগুলোর, যেমন ফ্রিজ খোলা, জিনিস তছনছ হয়ে পড়ে থাকা, এই সবের সাথে আমার নিজের করা কাজগুলো হুবহু মিলে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো আমার কোমায় থাকাকালীন দেখেছি। তাও আমার এই এক্সপিরিয়েন্সটা মনে হয় যেন একটা স্বপ্নের মতো। তো দাদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। সত্যি খুব অসাধারণ একটা ঘটনা শুনলাম। এটা একটা আউট অফ বডি এক্সপিরিয়েন্সের ঘটনা। এই ঘটনা খুব কমই ঘটে মানুষের সাথে। তবে যারা এটা নিয়ে আরও বিশদে জানতে চাও তারা মরণের পারে বইটি পড়তে পারো। স্বামী অভেদানন্দর লেখা এই বই। এই বইটি পড়লে তোমরা জানতে পারবে মানুষের সাথে কি কি হয় মৃত্যুর পর। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ঘটনাটি লিখে জানাও। আবারও মনে করিয়ে দিই, তোমরা যদি তোমাদের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে লিখে পাঠাও আমার হোয়াটসঅ্যাপ বা মেল আইডিতে। সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে রাখো আরও এমন ঘটনা শুনতে। চলো এবার দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে সুলতানা নামে একটি মেয়ে। সে লিখছে, আমি সুলতানা, আমি লিখছি করিমপুর থেকে। ঘটনাটা আমার দাদির বাবা মায়ের সাথে ঘটা। ঘটনাটা এবার সম্পূর্ণ দাদির ভাষায় তুলে ধরছি। ঘটনাটি 1930 সালের দিকের। আমার বাবা একটি জায়গা কিনে গাছপালা কেটে সেখানে নতুন বাড়ি তৈরি করেন। সেই সময় আশেপাশে তেমন কোনো জনবসতি ছিল না। বাড়ি তৈরির শেষে তারা সেখানে থাকতে আসেন। বাড়িতে আসার কয়েকদিন পর আমার মা একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে এক লোক এসে তাকে বলে, এখানে আমাদের ঘর বাড়ি ছিল, তোরা সেগুলো ভেঙে থাকতে এসেছিস। এখন তোদের প্রতি সপ্তাহে আমাদের সিন্নি দিতে হবে, নইলে তোদের ক্ষতি করব। বলে রাখি, এখানে সিন্নি মানে চাল আর দুধের পায়েসকে বলা হয়। মা প্রথমে এক সাধারণ স্বপ্ন ভেবে গুরুত্ব দেয়নি। কিছুদিন পর তিনি আবার একই স্বপ্ন দেখেন। এবার সেই লোকটি রাগীভাবে বলেন, যা চাইলাম দিলি না তো, এবার তোর কোলের সন্তানদের আমি নিয়ে যাব।
মা ভয় পেয়ে বাবাকে জানালে বাবা তাকে বলেন, ও কিছু না, তুমি দুঃস্বপ্ন দেখেছো বোধহয়, কিছু হবে না, এই বলে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়তে বলেন। এরপর কয়েক বছরের মধ্যে আমাদের সংসারে 5 জন সন্তান আসে। কিছু বছর সব ঠিক থাকলেও পরে কিন্তু একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে বড় ছেলে গফফর বন্ধুদের সাথে একদিন পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ সে বাড়িতে না ফেরায় মা খুঁজতে যায়। মা জানতে পারে তার বন্ধুদের কাছ থেকে সে নাকি বেশিক্ষণ পুকুরে ছিল না। তারা তাকে না দেখতে পেয়ে তাড়াতাড়ি গোসল সেরে বাড়ি ফিরে আসে। পরে মা ভয় পেয়ে সেই পুকুরে গিয়ে ঝাঁপ দেয় ও গফ্ফরকে খুঁজতে থাকে। পরে পুকুরের মাঝখান থেকে তার লাশ ভেসে ওঠে। মা সেই দেখে মাথা ঘুরে পড়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়, সব স্বাভাবিক হয়, কিন্তু বিপদ তখনও কাটেনি। একদিন মেজো ছেলে সিফাত সে তাল কুড়োতে যায় মাকে বলে রাখি বাড়ির কাছে ছিল 2টো তাল গাছ ও কিছু খেজুর গাছ। মা তাকে একা যেতে বারণ করলেও সে শোনেনি। কিছুক্ষণ পর মা তার চিৎকার শুনে গিয়ে দেখেন সে তাল গাছের নিচে পড়ে আছে। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার জানান মাথায় ভারী কিছু পড়ায় তার মৃত্যু হয়েছে। এরপর মা প্রচণ্ড ভেঙে পড়েন। এই সব হওয়াতে মা খুব সাবধানে থাকতে শুরু করেন। বাচ্চাদের উপর বিশেষ নজর রাখতেন তিনি। কিন্তু একদিন রাতে ছোট ছেলেটি ঘুমিয়ে থাকার জন্য তিনি উঠতে পারেন না। এক ছেলে বলে, আমি বাথরুম করে আসছি মা। মা যেতে না পারায় মা বোনকে পাঠায় তার সাথে, কিন্তু দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু তাদের আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। সন্তানদের হারিয়ে মা তখন প্রায় পাগল অবস্থা। এরই মধ্যে ছোট ছেলে আজিজের এক রাতে ধুম জ্বর আসে এবং পরের দিনে সেও মারা যায়। সন্তানদের হারিয়ে মা শিকলবন্দি অবস্থায় পাগল হয়ে দিন কাটাতে থাকেন। একদিন তাদের এক আত্মীয় হুজুর বাড়িতে এসে জিনেদের মাধ্যমে আসল খবর জানান। তিনি বলেন, ওই জায়গায় অনেক গাছ ছিল যা তোরা কেটে ফেলেছিস। ওই গাছেতেই জিন পরীরা বাস করত। ঘর ভেঙে ফেলায় তারা প্রথমে শুধু সিন্নি চেয়েছিল, কিন্তু তা না পাওয়ায় তারা সন্তানদের কেড়ে নিয়েছে। হুজুরের কথা মতো পরে 50 জন শিশুকে সিন্নি খাওয়ানো হয় এবং পুকুরে সিন্নি ভাসিয়ে দেওয়া হয়। এরপর মা কিছুটা সুস্থ হন। কয়েক বছর পর আমার মায়ের কোলে আবার 5 সন্তান আসে, যাদের মধ্যে আমি একজন। সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন আমি দাদির বাড়িতে পিঠা দিতে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই আমাদের রান্নাঘরে আগুন লেগেছে। বাড়িতে গিয়ে আমি দেখি আমার মা রান্নাঘরে একটি খুঁটি ধরে দাঁড়িয়ে আছে এবং তার সারা শরীর আগুনে জ্বলছে। মা চিৎকার করে বলছিল, আমাকে বাঁচাও, আমি জ্বলে যাচ্ছি। সেইখানে মায়ের মৃত্যু হয় আর আমি সেইখানেই অজ্ঞান হয়ে যাই। তো দাদা, এই ছিল আমার দাদির মা বাবার সাথে ঘটা ঘটনা। দাদি ঠিক যেমন করে বলেছে আমি ঠিক তেমন করেই তুলে ধরলাম সবার সামনে। ভালো লাগলে পড়ে শুনিও ও জানিও কত নাম্বার এপিসোডে শোনাবে ঘটনাটা। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। উফ, সত্যি খুবই মর্মান্তিক একটা ঘটনা শুনলাম। যেমন ঘটনাটা দুঃখের তেমন ভয়ানক হয়ে উঠেছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আজকের এপিসোডে লিখে জানাও। আর এটা বলো তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে। আমি সব সময় তোমাদের মেসেজের অপেক্ষায় থাকি।
যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে নিজের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ঘটনার এক্সপিরিয়েন্স করতে পারে। চলো এবার বেশি দেরি না করে তৃতীয় ঘটনায় চলে যাই, যা আজকের শেষ ঘটনা। শীতলকুচির শান্ত গ্রাম হোক বা ডানকুনির ব্যস্ত এলাকা, কিছু বিচ্ছেদ মানুষের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত তৈরি করে। রিয়া ছিল একজন সাধারণ কর্মজীবী তরুণী, যার জীবনের অনেকটা জুড়ে ছিল তার মণিমা, অর্থাৎ তার বড় জেঠিমা। রিয়ার মা থাকলেও তার সমস্ত আবদার, গোপন কথা আর মন খারাপের আশ্রয় ছিল মণিমার আঁচলের তলায়। মণিমা তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। এই অটুট বন্ধনই যে একদিন অলৌকিক এক ট্র্যাজেডির দিকে মোড় নেবে তা রিয়া কল্পনাও করতে পারেনি। নমস্কার দাদা, আমি রিয়া, লিখছি ডানকুনি থেকে। আমি তোমার বলা প্রতিটি ঘটনা শুনি, তাই আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে লিখছি। আগেই বলে রাখি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখো। চলো এবার ঘটনায় যাই। সময়টা 2021 সাল। চারদিকে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। মানুষের মনে আতঙ্ক। লকডাউনের নিস্তব্ধতায় শহর থেকে গ্রাম সবই যেন থমথমে। ঠিক সেই সময় একদিন শেষ রাতে যখন ভোরের আলো ফোটেনি, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আকাশটা রক্তবর্ণ হয়ে গেছে আর চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। তার মাঝখানে দাঁড়িয়ে মণিমা আমার দিকে তাকিয়ে করুণভাবে হাসছে, যেন বিদায় নিচ্ছেন। হঠাৎ আমি দেখি মণিমার নিথর দেহ মাটিতে পড়ে আছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে বসি। সারা শরীর ঘামে ভিজে গেছে। জানালার বাইরে তখনও অন্ধকার। আমার ঘরটি ছিল পুকুর ঘেঁষা। বাইরের বাঁশবাগানের পাতা নড়ার শব্দ আমার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম, দূর, এটা তো কেবল একটা স্বপ্ন, মণিমা তো ভালোই আছে। কিন্তু মনের এক কোণে অশুভ একটা দাগ লেগে গিয়েছিল। এই স্বপ্নের ঠিক 3 মাস পরের কথা। হঠাৎ করেই মণিমার শরীর ভেঙে পড়তে শুরু করলো। মণিমা আগে থেকেই কিছু রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু সেই 3 মাসে রোগগুলো যেন দানবীয় আকার নিল। একদিন ভোরে খবর এলো মণিমার অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আমার মনে পড়ল সেই 3 মাস আগের স্বপ্নের কথা। এক এক করে সব যেন হুবহু মিলে যাচ্ছে। হাসপাতালে মণিমাকে আইসিইউতে রাখা হলো। আমি রোজ হাসপাতালের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভিতর থেকে আসা ওষুধের কড়া গন্ধ আর স্বজন হারানো মানুষের কান্না আমাকে যেন আতঙ্কিত করে তুলত। আমি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করতাম, মণিমা যেন একবার বাড়ি ফিরে আসে। কিন্তু নিয়তির বোধহয় অন্য কিছুই ইচ্ছে ছিল। আইসিইউতে থাকা 2 দিন পর রাত তখন ঠিক 2টো। ডানকুনিতে সেই শান্ত পাড়ায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বেজে উঠল আমার ফোনের রিংটোন। নিস্তব্ধ ঘরে সেই শব্দ যেন একটা কামানের গোলার মতো বিঁধছিল। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার দাদার ফোন। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে কোনো কথা শোনা গেল না, শুধু পাওয়া গেল গুমড়ে ওঠা কান্নার আওয়াজ। আমি পাথর হয়ে গেলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে পৃথিবী থেকে আমার শেষ আশ্রয়ের জায়গাটি হারিয়ে গেছে। রাত 2টোর সেই নিস্তব্ধতা চিরদিনের মতো আমার হৃদয়ে এক গভীর ক্ষত রেখে গেল। শুরু হলো এক দীর্ঘ অন্ধকার যাত্রা,
যেখানে শোক আর অলৌকিকতা একই সুতোয় গাঁথা ছিল। মণিমার মৃত্যুর পর ডানকুনির সেই বাড়িটা যেন এক জীবন্ত শ্মশানে পরিণত হয়েছিল। যে মানুষটার হাসিতে ঘর গমগম করত, তার ছবি এখন দেওয়ালে মালা পরে টাঙানো। আমি প্রতিদিন অফিস থেকে ফিরে মণিমার ঘরে গিয়ে বসতাম। আমার মনে হতো কোথাও একটা গন্ধ রয়ে গেছে, সেই চিরচেনা তেলের ও পাউডারের গন্ধ, যা শুধু মণিমার শরীর থেকেই আসতো। মৃত্যুর কয়েক সপ্তাহ পরের কথা। আমি সেদিন মণিমার বিছানায় শুয়ে কাঁদছি। ক্লান্তিতে কখন যেন চোখ লেগে এসেছিল। সেই তন্দ্রার মাঝে হঠাৎ আমি দেখি মণিমা আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু মণিমার সেই অসুস্থ চেহারাটা যেন আর নেই। তিনি যেন আগের মতোই সুস্থ আর আরও উজ্জ্বল। মণিমা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন, তুই কাঁদিস না রিয়া। তুই যদি চাস আমায় দেখতে, তবে আমি আসব। তবে মনে রাখিস, আমি তো এখন অন্য জগতের মানুষ, সরাসরি হয়তো তোকে দেখা দেব না। আমি ধরপড়িয়ে উঠে বসি। ঘর অন্ধকার। জানালার ওপার থেকে পুকুরের জলের চাঁদের আলো ঝিলিক দিচ্ছে। আমি ভাবলাম শোকের ঘোরে হয়তো আমি স্বপ্ন দেখেছি, কিন্তু এই কথাগুলোর মধ্যে সরাসরি দেখা দেব না, এই কথাটা আমার মনের ভেতর গেঁথে গেল। ঘটনাটা ঘটে মাস তিনেক পর। লকডাউন প্রায় উঠে গেছে, কিন্তু আমার মনে তালাটা যেন কিছুতেই খুলছিল না। একদিন একটি অত্যন্ত তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে আমার সাথে আমার মায়ের প্রচণ্ড ঝগড়া হয়। আমি স্বভাবতই জেদি আর অভিমানী ছিলাম ছোট থেকে। ঝগড়ার এক পর্যায়ে মা এমন কিছু কথা বলে বসে যা আমার বুকটাকে ছিঁড়ে দিল। আমি কিছুটা না বুঝেই ছুটে চলে আসি নিজের ঘরে। ঘরটা ছিল পুকুর ঘেঁষা। বর্ষার মেঘলা আকাশে তখনও বিকেলের আলো মুড়ে আছে। আমি জানালার গ্রিলটা ধরে পুকুরের কালো জলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগি, মণিমা, তুমি কোথায়? তুমি ছাড়া আমি এই পৃথিবীতে আর কাউকে আপন ভাবতে পারছি না। মাও আমাকে আজ পর করে দিল। তুমি যেখানেই আছো আমাকে সেখানে নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এই নরকে থাকতে চাই না। মণিমা, তুমি আসো, তুমি আমায় নিয়ে চলো। সেই রাতেই আমার জেদ আর মণিমার সেই স্বপ্নের আশ্বাস দুটো যেন এক বিন্দুতে এসে মিলল। রাত তখন গভীর। জানালার বাইরে ব্যাঙের ডাক আর ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমার মা পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি যখন প্রায় ঘুমিয়ে পড়েছি, এমন সময় ঘরের ভিতরের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি বেড়ে গেল মনে হলো। আমি অনুভব করি বিছানার এক পাশটা যেন কিছুটা বসে গেল। কেউ একজন আমার পাশে এসে বসেছে বলে মনে হলো। আমি চিত হয়ে শুয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করি একটি অত্যন্ত শীতল হাড় হিম করা হাত আমার হাতের উপর রাখা হলো, আর একটি হাত পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা চেনা, কিন্তু তাতে প্রাণের সেই উষ্ণতা নেই। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি চোখ খুলতে চাইছিলাম, কিন্তু মনে হলো আমার চোখের পাতা দুটো যেন কেউ আঠা দিয়ে এঁটে দিয়েছে। গলার স্বর আটকে গেছে। এক অদ্ভুত পরিস্থিতি, স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার মতো অবস্থা বলা যেতে পারে এটাকে। আমি বুঝতে পারছিলাম আমার মণিমা এসেছে, কিন্তু এই অশরীরী স্পর্শে মায়া যেন স্নেহের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল।
সেই রাতটা যেন আর কাটতে চাইছিল না। আমি অনুভব করছিলাম আমার মাথার উপর সেই শীতল হাতের স্পর্শ। হাতের আঙুলগুলো আমার চুলের মধ্যে দিয়ে খেলে যাচ্ছে, ঠিক যেমনটা মণিমা বেঁচে থাকতে করত। কিন্তু সেই মমতায় আজ এক তীব্র আতঙ্ক মিশে আছে। আমি বুঝতে পারছি আমার সেই বিকেলের আত্মঘাতী ডাক মণিমা শুনেছে, তাই সে সত্যি এসেছে আমাকে নিয়ে যেতে। অনেক কষ্টে, মরণপণ চেষ্টায় আমি যখন নিজের চোখের পাতা একটু খুলতে পারি, ঘরের দৃশ্য দেখে আমার হৃদয় যেন থমকে গেল। ঘরের কোণে যেখানে আলমারি রাখা ছিল, সেখানে জমাট বাঁধা অন্ধকারের মতো একটা অবয়ব বসে আছে। অবয়বটি সম্পূর্ণ কালো, কিন্তু তার গড়ন হুবহু মণিমার মতো। ঝাপসা চাঁদের আলোয় সেই অবয়বের কোনো মুখ বোঝা যাচ্ছিল না, শুধু একজোড়া শূন্য দৃষ্টি যেন আমাকে নিস্তব্ধে দেখে যাচ্ছিল। আমি দেখতে পেলাম সেই ছায়ামূর্তি ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে এলো। জানালার বাইরে পুকুরের জলে তখন অদ্ভুত এক আলোড়ন শুরু হয়েছে, যেন কেউ অদৃশ্য হাতে জল তোলপাড় করছে। মূর্তির গা থেকে সেই পরিচিত পাউডারের গন্ধটা আসছে, কিন্তু তার সাথে মিশে আছে ভিজে মাটির এক অদ্ভুত সোঁদা গন্ধ। হঠাৎ ঘরের নিস্তব্ধতা চিরে আমার কানের কাছে এক অতি প্রাকৃত কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি মণিমারই, কিন্তু তা যেন বহু দূর থেকে আসছে, অতল কোনো পাতাল থেকে উঠে আসা এক প্রতিধ্বনি। সেই কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকে, চল রিয়া, তুই চেয়েছিলিস না আমার কাছে যেতে? তুই আর এখানে থাকবি না বলেছিলিস না? চল, তোকে আমার সাথে এক জায়গায় নিয়ে যাব। সেখানে কোনো দুঃখ নেই, কোনো ঝগড়া নেই। আমার অবশ হয়ে আসা মাথায় তখন শুধু একটি চিন্তা ঘুরছিল, আমি কি সত্যি মরতে চেয়েছিলাম? আমি বুঝতে পারলাম আমি বেঁচে থাকতে চাই। প্রাণের মায়ায় এক নিমেষে আমার সমস্ত অভিমান ধুয়ে গেল। মণিমা আবার বললেন, তুই ভয় পাচ্ছিস কেন রে? তুই শুধু চোখটা বোঝ, আমি তোকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখবি তুই এক সুন্দর জায়গায় পৌঁছে গেছিস, যেখানে তুই আগে কোনোদিনও যাসনি। ছায়ামূর্তি আমার মুখের কাছে ঝুঁকে এলো। সেই মুহূর্তে শীতলতা, আমার মনে হচ্ছিল আমার শরীরের রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে। এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আমি গলার স্বর ফিরে পেলাম। আর্তনাদ করে বলে উঠলাম, না মণিমা, না, তুমি যাও, আমি এখন তোমার সাথে যাব না। তুমি আর কোনোদিনও আমার কাছে আসবে না। আমার খুব ভয় লাগছে মণিমা, তুমি চলে যাও। আমার এই তীব্র অস্বীকারের ঘরটা যেন কেঁপে উঠল। সেই কালো ছায়ামূর্তি এক মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি দেখলাম সেই অবয়ব শূন্য চোখে যেন এক অদ্ভুত বিস্বাদ ফুটে উঠল। তারপর অতি ধীরে, পরম মমতায় শেষবারের মতো আমার কপালে হাত ছুঁয়ে মূর্তিটি পিছিয়ে যেতে শুরু করলো। জানালার গ্রিলের ফাঁক দিয়ে সেই অন্ধকারে ছায়াটি পুকুরের পাড়ে গিয়ে মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুকুর থেকে একটা বড় মাছ ঘাই মারার শব্দ এলো এবং চারপাশে আবার নিস্তব্ধতা। আমি উঠে বসি। তখন আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। পাশে আমার মা একইভাবে অঘোরে ঘুমাচ্ছেন। পরের দিন সকালে যখন সূর্য উঠল, আমি জানালার কাছে গিয়ে দাঁড়াই। পুকুরের শান্ত জল আর রোদের আলোয় দেখি, মনে হলো
গত রাতে আমার মৃত্যুর হাতছানি এসেছিল। আমি বুঝেছিলাম মণিমা আমার আবদার রাখতে এসেছিলেন ঠিকই, কিন্তু আমার ভয় দেখে তিনি চিরতরে বিদায় নিয়েছেন। এরপর থেকে মণিমা আর কোনোদিন আমার স্বপ্নে বা বাস্তবে ফিরে আসেনি। আমি আজও সেই জানলার ধারে বসে ভাবি, অভিমান করে কখনো এমন কিছু চাইতে নেই যা ফিরিয়ে নেওয়ার ক্ষমতা মানুষের নেই। মণিমা হয়তো এখনও সেই অজানা সুন্দর দেশে আমার জন্য অপেক্ষা করছেন, তবে আমি এখন জানি সেখানে যাওয়ার সময় আমার এখনো হয়নি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। সত্যি খুব সুন্দর ও হাড়হিম করা 3টি ঘটনা শুনলাম আজ। বিশেষ করে শেষ ঘটনাটা আমার বেশি ভালো লেগেছে। সত্যি তো এমন কত মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে চায় না, তাই তারা মৃত্যুর পরেও ফিরে আসে। মণিমাও তাই করেছিল রিয়ার সাথে। সত্যি রিয়া, আজ তোমার ঘটনাটা আমাকে এক অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল। আমি চাইব তুমি ও বাকিরাও এই রকম ঘটনা আরও পাঠাও। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঘটনাগুলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আবারও মনে করিয়ে দিই, তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে এমনই সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর আমাকে যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তাহলে মেল করো pretchhayaincident@gmail.com এই আইডিতে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। আর মেল আইডির প্রেতছায়া ইনসিডেন্ট স্পেলিংটা ঠিক করে লিখো, না হলে আমার আইডিতে পৌঁছাবে না তোমাদের মেসেজ। আমার সাথে যোগাযোগের সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো, আজকে সবাইকে এখানেই বিদায় জানাই। আবার আসছি সামনের এপিসোডে। তো তোমরা এতক্ষণ শুনছিলে প্রেতছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।